আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেয়েরা, ভালো আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের কিছু বইয়ের সাজেশন দিয়েছিলাম এবং তোমাদের সাথে কিছু গল্প করেছিলাম। আশা করি অনেকেই বই কিনে ফেলেছো। বলেছিলাম আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে পড়াশোনাটা শুরু করব। তো চলো আর কথা না বাড়াই, পড়া শুরু করি। আজকে তোমাদের প্রথম অধ্যায়, জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন, এই চ্যাপ্টার থেকে আজকে দ্বিতীয় ক্লাস। সেই ক্লাসে আমরা আজকে প্রথমে ক্লাসের আলোচ্য বিষয়গুলো একটু জেনে নিই। প্রথমে আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশের নামগুলো জেনে নেব, অর্থাৎ কি কি উপাদান একটি উদ্ভিদ কোষে থাকে, সেই উপাদানগুলো কি অবস্থানে থাকে সেগুলো সম্পর্কে একটু জানবো। আর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান কোষ প্রাচীর, সেটার গঠন এবং কাজ সম্পর্কে জানবো। শুরুতেই একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। আসলে একটি আদর্শ উদ্ভিদ কোষ বলতে যা বোঝায় সেটা কিন্তু কখনোই বাস্তবে খুব যে খুঁজে পাওয়া যাবে তা কিন্তু না, কারণ এই সবগুলো উপাদান মিলে একটা আদর্শ উদ্ভিদ কোষ পাওয়াটা একটু কঠিন। তবুও আমরা যদি সবগুলো উপাদানকে ভাগ ভাগ করে সাজিয়ে একটি আদর্শ উদ্ভিদ কোষ কল্পনা করি, তবে কি কি অংশগুলো আমরা দেখতে পাবো সেটাই এই ছকের মধ্যে দেয়া আছে। দেখো, একটা উদ্ভিদ কোষকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার কোষ প্রাচীর এবং আরেকটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। এবং কোষ প্রাচীরের আর কোনো ভাগ নেই। এরপর বাকি যা ভাগ সেগুলো কিন্তু সব প্রোটোপ্লাস্ট থেকে আসা। প্রোটোপ্লাস্টকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোটোপ্লাজম, যেটা সজীব উপাদান, আরেকটা হচ্ছে নির্জীব উপাদান, যেগুলোকে বলা হয় অ্যারগ্যাস্টিক পদার্থ। এই নির্জীব উপাদানগুলো কি কি? বিভিন্ন সঞ্চিত খাদ্যবস্তু, অন্তঃক্ষরিত বস্তু এবং বর্জ্য পদার্থ। সঞ্চিত খাদ্যবস্তুর মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এসব। অন্তঃক্ষরিত বস্তুর মধ্যে আছে বিভিন্ন ধরনের হরমোন, এনজাইম, এবং বর্জ্য পদার্থের মধ্যে আছে বিভিন্ন ধরনের রেজিন, টেনিন, আঠা এইসব। আর যেটা প্রোটোপ্লাজম বা সজীব উপাদান, সেইটাকে আবার দেখো আমরা তিনটা ভাগে ভাগ করেছি: প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেনের আর কোনো ভাগ নেই। সাইটোপ্লাজমকে আবার আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা, আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, বা যেগুলোকে আমরা কোষ অঙ্গাণু বলি। এখানে 10টা কোষ অঙ্গাণুর নাম আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, শেষেরটা অবশ্য একটু ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না, ওটা আমি বলে দেব। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, এবং বিভিন্ন ধরনের মাইক্রো বডিজ আছে, যেমন পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম, সেন্ট্রিওল, মাইক্রোটিউবিউলস, এবং শেষেরটা আছে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর। আর যেটা নিউক্লিয়াস, সেটার মধ্যে আছে 4টা উপাদান: নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম, এবং নিউক্লিওলাস। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা এখানে একটু খেয়াল করো, এখানে তোমরা যে জিনিসগুলো একটু বুঝতে সমস্যা হয় তোমাদের, প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম। অনেকে মনে করো এই তিনটা জিনিস এক, তা কিন্তু না। দেখো, উদ্ভিদ কোষের মূল উপাদানের দুটো যে ভাগ হয়েছে, সেটার প্রথম অন্যতম সজীব উপাদানটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট থেকে তৈরি হয়েছে প্রোটোপ্লাজম, এবং প্রোটোপ্লাজমের একটা অংশ হচ্ছে সাইটোপ্লাজম। সুতরাং এই তিনটা কিন্তু ভিন্ন জিনিস। তো এই আপাতত একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। আর এখানকার যে অঙ্গাণুগুলো আছে বা উপাদানগুলো আছে, সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে আমরা যেই উপাদানটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কোষ প্রাচীর। কোষ প্রাচীর নিয়ে আলোচনা শুরু করি। প্রথমেই বলি, কোষ প্রাচীর জিনিসটা কি। তোমরা এগুলো সব জানো। উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনকে ঘিরে যে সচ্ছিদ্র, পুরু এবং শক্ত জড় আবরণ থাকে, সেটাই কোষ প্রাচীর। 1665 সালে রবার্ট হুক সাহেব যে অণুবীক্ষণ যন্ত্রে বোতলের কর্ক পরীক্ষাকালে যে কোষগুলো দেখেছিলেন, যে গল্পটা গত ক্লাসে আমি করেছিলাম, সেটা কি ছিল? তিনি যে কোষগুলো দেখেছিলেন সেগুলো মৃত কোষ ছিল। মৃত কোষ বলতে তিনি মূলত যা দেখেছিলেন, যে সেল বা
ছোট ছোট প্রকোষ্ঠ, সেইগুলো ছিল কোষ প্রাচীর। আর কোষ প্রাচীর কিন্তু কোষের কোনো সজীব তন্ত্র গঠন করে না, তাই একে জড় আবরণ বলা হয়। আর কোষ প্রাচীর উদ্ভিদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আগে এটাকে অনন্য বৈশিষ্ট্য বলা হতো, কিন্তু এখন বলা হয় অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কারণ কি? অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ইউনিক, যে এই বৈশিষ্ট্যটা আর অন্য কোথাও থাকবে না। কিন্তু ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এগুলোকে কিন্তু আধুনিক শ্রেণীবিন্যাসে এখন আর উদ্ভিদ হিসেবে ধরা হয় না, সেগুলো আলাদা কিংডম। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদেরও কিন্তু কোষ প্রাচীর আছে। তাহলে যেটা উদ্ভিদ নয় তাদেরও কোষ প্রাচীর আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য আর এখন বলতে পারবো না, এটাকে আমরা বলবো অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কোষ প্রাচীরের অবস্থান এবং বিস্তৃতিটা একটু জেনে নেই। কোষ প্রাচীর কোষের সবচেয়ে বাইরের স্তর, এবং এটা কোষটাকে, একটা উদ্ভিদ কোষকে চারিদিক থেকে ঘিরে রাখে, যেটা আমরা আগের চিত্রটাতেই দেখেছি। এই যে এটা কি, যে সচ্ছিদ্র, ছিদ্রগুলো দেখা যাচ্ছে। আর এই যে এটা সবচেয়ে বাইরের স্তর, যেটা একেবারে বাদামি কালারের দেখতে পাচ্ছ, চারিদিক থেকে সেটা কোষটাকে ঘিরে রাখে। আর কিছু ব্যাকটেরিয়া আছে যেটা কোষ প্রাচীর সবচেয়ে বাইরের স্তর নয়, কোষ প্রাচীরের বাইরে সেখানে একটা ক্যাপসিউল থাকে। এই যে দেখো, এটা একটা ব্যাকটেরিয়ার সেল। এই ব্যাকটেরিয়ার সেলের এই যে বাইরের দিকের হালকা সবুজ এবং নীল অংশটা, এটা হচ্ছে হালকা যে সবুজ অংশটা, সেটা হচ্ছে ক্যাপসিউল। আর যে নীল অংশটা, এটা হচ্ছে তার কোষ প্রাচীর বা সেল ওয়াল। সুতরাং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা কিন্তু সবচেয়ে বাইরের স্তর না। সেরকম আবার সব কোষে কিন্তু কোষ প্রাচীর থাকছে না। যেমন পরাগরেণু কোষ প্রাচীর নেই, জনন কোষেও কোষ প্রাচীর নেই, প্রাণী কোষে তো কোষ প্রাচীর নেই। এই যে একটা প্রাণী কোষ, যেটা শুরুই হয়েছে সেল মেমব্রেন দিয়ে, যার বাইরে কোনো সেল ওয়াল থাকে না। এরপর আমরা কোষ প্রাচীরের গঠনে চলে যাব। একটা উদ্ভিদের পরিণত বিকশিত কোষে কোষ প্রাচীরের তিনটা ভিন্ন স্তর থাকবে: মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর। আচ্ছা, এখন এই যে চিত্রগুলো, এই চিত্রগুলোর মাধ্যমে আমরা আস্তে আস্তে জিনিসগুলোকে বুঝে নেব। মধ্যপর্দা কি? কোষ প্রাচীরের যে স্তরটা দুটো পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে, তাকেই মধ্যপর্দা বলা হয়। আচ্ছা, এই যে এই কালো সবচেয়ে গাঢ় লেভেলটা দেখতে পাচ্ছ একদম মাঝে, এইটাকেই বলা হচ্ছে মধ্যপর্দা। এই পাশে একটা কোষ, এই পাশে একটা কোষ, নিচের দিকে একটা কোষ, মানে গঠনটা অনেকটা এরকম, যে কোষের অবস্থানগুলো এরকম। আর এটাই হচ্ছে সেই মধ্যপর্দা, যেটা কোষগুলোর, কোষ প্রাচীরের যে স্তরটা হচ্ছে দুটা কোষের মাঝামাঝি মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে থাকবে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে এই মধ্যপর্দাটা তৈরি করে। এবং সেটা কখন তৈরি হয়? আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে কিছুটা জানি, যেখানে আমরা টেলোফেজ এবং সাইটোকাইনেসিস সম্পর্কেও জানি, যে টেলোফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে শেষের পর্যায়, এবং তারপর সাইটোকাইনেসিসের এটার মাধ্যমে এটা পূর্ণতা পায়। সেক্ষেত্রে দেখা যায় যখন এই টেলোফেজ দশাটা হয়, তখন দেখা যাচ্ছে যে দুটো নিউক্লিয়াস তো হয়ে যায়, মাঝখানে যে পর্দাটা তৈরি হয় তখন কি হয়, এটা হলো যে সাইটোপ্লাজম থেকে আসবে ফ্র্যাগমোপ্লাস্ট, আর গোলগি বডি থেকে আসবে কিছু ভেসিকলস, এখানে এসে জমা হবে মাঝ বরাবর, এবং জমা হয়ে মোটামুটি কোষ পর্দাটা তৈরি করা শুরু করবে, এবং এটা সাইটোকাইনেসিস পর্যায়ে এসে তৈরি করা শেষ হয়ে যাবে। এখানে কোষ পর্দায় প্যাকটিক অ্যাসিড একটু বেশি থাকে, যে কারণে প্রথম দিকে এটা হয় জেলির মতো। আর এটি কি করে, পাশাপাশি দুটা কোষকে সিমেন্টের মতো ধরে থাকে। আর যখনই মধ্যপর্দাটা যদি বিগলিত হয়ে যায় ধরো কোনো কারণে, তাহলে কি এই কোষগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে না? মধ্যপর্দাটা হচ্ছে কোষগুলোকে একটা সজ্জায় বা একটা রীতিতে সাজিয়ে রাখে। আর কূপ এলাকাতেও কিন্তু অখণ্ডভাবে মধ্যপর্দা অবস্থান করে। দেখো এই যে এই দেখো ওই যে ফাঁকা জায়গাগুলো না, এগুলোকে বলা হয় কূপ। তো এই কূপ এলাকায় দেখো অন্য লেয়ারগুলো নেই, কিন্তু মধ্যপর্দাটা কিন্তু ঠিকই আছে। তো এখানেও কিন্তু তারা অবিচ্ছিন্নভাবে অবস্থান করে আছে। আর যদি কোনো একক কোষ আমি ধরতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু মধ্যপর্দাটা থাকবে না, অর্থাৎ মধ্যপর্দার আগেই একক কোষটা শেষ হয়ে যাবে। অর্থাৎ ধরি আমি এই পাশের কোষটা চিন্তা করি, যেটা এইখানে এসে শেষ হয়ে যাবে মধ্যপর্দার আগেই।
আবার এই পাশের কোষটা চিন্তা করি, এটাও এই পাশে এসে শেষ হয়ে যাবে মধ্যপর্দার আগে। সুতরাং মধ্যপর্দাটা হচ্ছে পাশাপাশি কোষগুলোর মাঝখানের একটা পর্দা। এই গেল আমার মধ্যপর্দা। তারপরে আমরা প্রাথমিক প্রাচীর নিয়ে আলোচনা করি। মধ্যপর্দার পরেই সেলুলোজ, হেমিসেলুলোজ এইসব পদার্থগুলো, এইসব শর্করা জাতীয় পদার্থগুলো জমা হয়ে একটা স্তর সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি প্রাথমিক প্রাচীর। এবং এটি এক স্তর বিশিষ্ট এবং সাধারণত এটা হয় পাতলা, সাধারণত 1 থেকে 3 মিলিমাইক্রন পর্যন্ত পুরু হয়। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন খেজুর, নাক্স ভমিকা এইসব গাছের এন্ডোস্পার্মের কোষের প্রাথমিক প্রাচীরটা বেশ স্থূল হয়। এখন প্রাথমিক প্রাচীরটা আমরা এই চিত্রের মধ্য থেকে একটু চিনে নিই। এই তো মধ্যপর্দাটা, এটার বাইরে দেখো ডট ডট দেয়া, দুই পাশে দুটো লেয়ার আছে। এটাই হচ্ছে প্রাথমিক প্রাচীর এবং চিহ্নিত করাও আছে। এবং এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, তাই না? আর এখানে তো আমরা এটা দেখতেই পাচ্ছি, আর এটা খুব পাতলা হবে। আর এটা তৈরি হবে কি দিয়ে? এটা তৈরি হবে সেলুলোজ এবং হেমিসেলুলোজ নামক কার্বোহাইড্রেট দিয়ে। তারপরে আমরা সেকেন্ডারি বা গৌণ প্রাচীরে যাব। প্রাথমিক প্রাচীরের উপরে এটা সৃষ্টি হয়। এটা সাধারণত 3টা লেয়ারের হয় এবং পরিণত কোষের পরিণত অবস্থায় এদের উৎপত্তি ঘটে। বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হয়, এগুলো কিন্তু অনেক পুরু হয়ে যায়। এটা পুরু হওয়া বা 3টা লেয়ার হওয়া, এটার কারণ কি? এই যে দেখো এই চিত্রটা, যে এটা মধ্যপর্দা, এই 1 লেয়ার বিশিষ্ট প্রাথমিক প্রাচীর এবং তারপরে এই সেকেন্ডারি প্রাচীর যেটা বা গৌণ প্রাচীর যেটা আমরা বলছি, সেটা কয়টা লেয়ার? 1 2 3টা লেয়ার বিশিষ্ট হবে। এবং এখানে কি বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো জমা হয়ে সেগুলো কি বিভিন্ন ধরনের নকশা বা তুমি প্যাটার্ন বলতে পারো, সেগুলো তৈরি করে। এই যে দেখো এই প্যাটার্নগুলো দেখো, এগুলো কি রিং, তারপরে এগুলো কি স্পাইরাল, এইটা দেখো আঁশের মতো, এটাও আঁশের মতো। আবার এগুলো কি যে পিঠগুলো, এই যে এই গর্তগুলো উপরে চিত্রটা দেখো, এই যে এই গর্তগুলি কিন্তু এইভাবে বর্ডার্ড হয়ে আছে। আচ্ছা, যখন যেসব কোষের বেশি বিপাকীয় প্রক্রিয়া চলে, যেমন ভাজক কোষ, যে কোষগুলো অনবরত বিভাজিত হচ্ছে, সেই সব কোষে সাধারণত গৌণ প্রাচীর থাকে না। কারণ এগুলো কি বিভাজনের ক্ষেত্রে একটা অন্তরায় সৃষ্টি করে, একটা বাধা সৃষ্টি করে। তো সেই কারণে সেখানে কোনো গৌণ প্রাচীর থাকে না। আর স্থায়ী কোষ যেমন ভেসেল, ট্রাকিড, ফাইবার, যেগুলো জাইলেম এবং ফ্লুয়েমের স্থায়ী কোষ, সেই কোষগুলোতে গৌণ প্রাচীর বেশি সৃষ্টি হয়। আর গৌণ প্রাচীর পানি এবং গ্যাসের জন্য অভেদ্য। আচ্ছা, তারা এই গৌণ প্রাচীর দিয়ে কোনো পানি বা গ্যাস বাইরে থেকে ভিতরেও আসতে পারবে না কোষের, আবার ভিতর থেকে বাইরেও যেতে পারবে না। আচ্ছা, তারপরে দেখো আমরা আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কূপ এলাকা। এখন দেখো আমরা প্রাথমিক মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এখানে দেখো মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, যেখানে শুধুমাত্র মধ্যপর্দাটা আছে, এখানে প্রাথমিক এবং গৌণ প্রাচীর বিকশিত হয়নি। এই অঞ্চলটাকে বলা হয় কূপ এলাকা। মধ্যপর্দার দুই পাশে মুখোমুখি হয়ে কূপগুলো অবস্থান করে। এই যে এই পাশে একটা, এই পাশে একটা, এই জন্য এটা কি এক জোড়া হলো না? তাহলে এইটাকে বলা হয় পিট পেয়ার। কূপের ইংরেজি হচ্ছে পিট, সেটাকে, আর পেয়ার তো জোড়া, তো সেই এলাকাকে বলা হচ্ছে পিট পেয়ার। পিট পেয়ারে অবস্থিত যে মধ্যপর্দা, এই অংশটা, এইটাকে বলা হয় পিট মেমব্রেন। কূপ বা সূক্ষ্ম ছিদ্রপথে এখানে একটা অংশ তৈরি আছে, যেটার নাম হচ্ছে প্লাজমোডেজমা, আর বহু বচনে এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। সেটা কি? এই কূপ অঞ্চলে কিছু সূক্ষ্ম ছিদ্রপথ তৈরি হয়, যে ছিদ্রপথের মধ্য দিয়ে বিভিন্ন কোষীয় উপাদান যাতায়াত করে। এইটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। নিচের চিত্রটা একটু খেয়াল করো, এখানে দেখো এই যে 4 কোণা একটা ঘর তৈরি করা হয়েছে না, এইটাকেই এইখানে বড় করে দেখানো হয়েছে। এই দেখো এই যে ছিদ্রগুলো, এগুলোই কিন্তু আসলে কূপ। এখানে এটা একটা বড় করে দেখানো হয়েছে যে দুইটা, মানে এটা একটা কোষ প্রাচীর, যে কোষ প্রাচীরের মাঝখানের এই সূক্ষ্ম ছিদ্রপথ, এই যে সবুজ রঙের অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, এই ছিদ্রপথ দিয়ে কোষের বস্তুগুলো বাইরে ভিতরে যাতায়াত করতে পারে। এগুলোকে বলা হয় প্লাজমোডেজমাটা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কোষ প্রাচীরের যে ভৌত গঠন, সেটা মোটামুটি জেনে নিলাম। এবার কোষ প্রাচীরের রাসায়নিক উপাদানগুলো সম্পর্কে একটু চোখ বুলিয়ে নেব। কোষ প্রাচীরের স্তর
ভেদে রাসায়নিক উপাদানের কিন্তু পার্থক্য আছে। যেমন মধ্য পর্দায় কি কি রাসায়নিক উপাদান আছে? পেকটিক অ্যাসিড বেশি পরিমাণে থাকে, সে কারণে জেলির মতো থাকে। এছাড়া ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট থাকে, যাদেরকে একত্রে বলা হয় পেকটিন। আরেকটা উপাদান থাকে খুব অল্প পরিমাণে, যেটার নাম প্রোপেকটিন। এগুলো কিন্তু তোমার এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। অনেক সময় এগুলো থেকে ছোট ছোট এমসিকিউ আকারে প্রশ্ন আসে যে কোনটি কোষের মধ্য পর্দার উপাদান। 4টা অপশন দিল, সেখানে হয়তো বা একটাই মধ্য পর্দার উপাদান থাকলো, বাকিগুলো অন্যগুলো। তো সেই কারণেই এগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখো প্রাথমিক প্রাচীর। সেখানে আছে সেলুলোজ, হেমিসেলুলোজ, সেটা তো আমরা আগেই জেনেছি। সাথে আছে গ্লাইকোপ্রোটিন, আর এখানে জাইলান্স, অ্যারাবান্স, গ্যালাকটান্স এই উপাদানগুলোও থাকে। আর এখানে জাইলোগ্লুকান নামক একটি উপাদান থাকে, এটি একটি হেমিসেলুলোজ বা যা প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। আর গৌণ প্রাচীরেও থাকে সেলুলোজ, লিগনিন, অন্যান্য কিছু পদার্থ যেমন সুবেরিন, কিউটিন, মোম, ট্যানিন, খনিজ লবণ থাকে ক্যালসিয়াম অক্সালেট হিসেবে, সিলিকাও থাকে, এগুলো সঞ্চিত পদার্থ হিসেবে থাকতে পারে। তো এটা গেল এটার রাসায়নিক উপাদান। এরপর দেখো আমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা নিয়ে একটু কথা বলি। এটা কিন্তু অনেক সময় ছোট্ট প্রশ্ন হিসেবে চলেও আসতে পারে, যে 2 নম্বরের উদ্দীপকের কতে চলে আসতে পারে। আমি এখানে জাস্ট তোমাদেরকে রেখাচিত্রটার মাধ্যমে একটু দেখাতে চেষ্টা করেছি। বর্ণনাটা বইয়ে সুন্দর করে দেয়া আছে, আমি বুঝিয়েও দিচ্ছি। আমরা জানি যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। এবং এটা সাধারণত বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি হয় কোষ প্রাচীরটা। সেলুলোজের অনেকগুলো বিটা ডি গ্লুকোজ একত্রিত হয়ে পলিমার হয়ে সেলুলোজ তৈরি করে, এবং 100টা সেলুলোজ পরস্পর যুক্ত হয়ে পাকানো সুতার মতো মাইসেলি গঠন করে। এই যে আমি উপরে 100 লিখে দিয়েছি, যে 100টা সেলুলোজ মাইসেলি গঠন করে। আচ্ছা, আর প্রায় 20টা মাইসেলি একত্রিত হয়ে তৈরি করে মাইক্রোফাইব্রিল, যেখানে সেলুলোজের সংখ্যা প্রায় কত? এখানে 100 × 20 কত হয়? 2000। অর্থাৎ মাইক্রোফাইব্রিলে প্রায় 2000 সেলুলোজ থাকে, এবং মাইক্রোফাইব্রিল 250টার মতো মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল। এখানে দেখো, এখানে কিছু কিছু কথা আছে। মাইসেলি হচ্ছে কোষের ক্ষুদ্রতম গাঠনিক একক, আর মাইক্রোফাইব্রিল সেটা কিন্তু 250 অ্যাংস্ট্রম এটার আটিটার ব্যাস হয়। আর এই যে দেখো, এই চিত্রটা দেখো, এই যে নীল রঙের অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই মাইক্রোফাইব্রিল, যেটা 250 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট হয়। আর মাইক্রোফাইব্রিলকে কোষ প্রাচীরের মূল গাঠনিক একক হিসেবে গণ্য করা হয়। 250টা মাইক্রোফাইব্রিল তারা একত্রিত হয়ে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল। মাইক্রো থেকে, মাইক্রো হলো ছোট, ম্যাক্রো হচ্ছে বড়। আর অনেকগুলো মাইক্রোফাইব্রিল থেকে তৈরি হয় তন্তু। আর তন্তুগুলো 250টা মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে ম্যাক্রোফাইব্রিল, আর ম্যাক্রোফাইব্রিলের ফাঁকে ফাঁকে মাইক্রোক্যাপিলারিস অবস্থান করে। অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হয় তন্তু, আর কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে, আর তন্তুগুলো অনেকগুলো তন্তু মিলে তৈরি করে প্রাথমিক প্রাচীর। এই হচ্ছে মোটামুটি এটার পর্যায়ক্রমিক একটা গঠন বৈশিষ্ট্য, যে সেলুলোজ থেকে 100টা সেলুলোজ থেকে মাইসেলি 20টা দিয়ে, মাইক্রোফাইব্রিল 250টা দিয়ে, ম্যাক্রোফাইব্রিল, তারপরে তন্তু, এবং সর্বশেষে প্রাথমিক প্রাচীর। এটাই একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এইখানে দেখো, এই চিত্রটার মধ্যে দেখো যে এটা হচ্ছে আমার মিডল ল্যামেলা, যেটা মধ্য পর্দা, আর এটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, যেখানে মাইক্রোফাইব্রিলগুলোকে কিভাবে সূক্ষ্মভাবে এগুলো গঠনগুলো দেয়া আছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। অনেকগুলো মিলে যে আটি তৈরি করেছে সেটা এখানে বোঝা যাচ্ছে। এরপর আমরা কোষ প্রাচীরের কাজ সম্পর্কে একটু ছোট্ট করে বলি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোষের। সেটা হচ্ছে, কোষ প্রাচীর কিন্তু কোষের নির্দিষ্ট একটা আকার দেয়, এবং এটা কি বাইরের আঘাত থেকে কোষকে সুরক্ষা প্রদান করে, এবং কোষগুলোকে কিন্তু যথেষ্ট দৃঢ়তা প্রদান করে। আর এটা কি বিভিন্ন খনিজ লবণ, পানি পরিশোষণ এবং পরিবহনেও অংশগ্রহণ করে। কোষগুলোকে পরস্পর থেকে পৃথক রাখে, কোষ বিভাজনে তারা অংশগ্রহণ করে, আর একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ রক্ষা করে প্লাজমোডেজমাটার মাধ্যমে। এবং কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোগ প্রতিরোধেও কোষ প্রাচীর সহায়তা করে। কোষ প্রাচীর সম্পর্কে আমাদের আলোচনা মোটামুটি এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো এবং নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।